চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে স্বাগত। আমাদের চ্যাপ্টার চলছিল হচ্ছে গড়ের চ্যাপ্টার। গড়ের চ্যাপ্টারে আমরা বেশ কিছু অঙ্ক কিন্তু ইতিমধ্যেই কভার করে ফেলেছি। যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, সেখানে আমি গড়ের চ্যাপ্টার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলেছি। গড়ের চ্যাপ্টার সম্পর্কে একটা যে মানে প্রারম্ভিক যে ধারণা সেটা কিন্তু আমি দিয়েছি। আর যারা পেজ থেকে দেখছো তারা সেই ভিডিওগুলো পাবে না, তারা কাইন্ডলি আমার ইউটিউবটা ফলো করতে পারো একবার। ইউটিউবে সমস্ত ভিডিওগুলো কিন্তু প্রথম থেকে রয়েছে, কেননা পেজে আমার ভিডিও আপলোড করা হয়েছে পরে। তো যাই হোক, আজকের প্রথম অঙ্ক শুরু করছি। কি বলছে? একটা কারখানায় সকল কর্মীদের গড় বেতন হচ্ছে ৬০০০ টাকা। ১০০ জন প্রযুক্তিবিদ, প্রযুক্তিবিদ মানে কারা? যারা একটু অফিসার লেভেলে, তারা ১০০ জন প্রযুক্তিবিদের গড় বেতন হচ্ছে ১২,০০০ টাকা এবং বাকিদের গড় বেতন হচ্ছে ৪,০০০ টাকা। তাহলে বলছে মোট কর্মী সংখ্যা কত? আমি ধরে নিচ্ছি মোট কর্মী সংখ্যা হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে ১০০ জন প্রযুক্তিবিদদের গড় বেতন হচ্ছে ১২,০০০ টাকা। এটা হচ্ছে ধরে নিচ্ছি মোট কর্মী সমান হচ্ছে এক্স। ১০০ জন প্রযুক্তিবিদের গড় বেতন হচ্ছে ১২,০০০ টাকা। তাহলে ১০০ জনের মোট বেতন কত হবে? ১২,০০০ ইন্টু ১০০ মানে হচ্ছে ১২, ২, ৩, ৪, ৫, ২, ৩, ৪, ৫, মানে ১০০ জন প্রযুক্তিবিদের মোট বেতন হচ্ছে ১২ লাখ টাকা। বাকিদের গড় বেতন হচ্ছে ৪,০০০ টাকা। এবার তাহলে বাকি কতজন আছে? টোটাল কর্মী সংখ্যা কত? এক্স জন। ১০০ জন হচ্ছে প্রযুক্তিবিদ, তাহলে বাকি নিশ্চয়ই রয়েছে হচ্ছে এক্স মাইনাস ১০০ এতজন। এইবারে বলছে এই এক্স মাইনাস ১০০ জন এরা হচ্ছে নিম্ন স্তরের কর্মী। তো এদের গড় বেতন কত? না ৪,০০০ টাকা। তাহলে এদের মোট বেতন কত হবে? গড় বেতন যদি ৪,০০০ টাকা হয়, আমি আর গড়টাও লিখছি না, ঠিক আছে? গড় বেতন যদি ৪,০০০ টাকা হয় তাহলে মোট বেতন কত হবে? এক্স মাইনাস ১০০ মানে ৪,০০০ ইন্টু এক্স মাইনাস 100 মানে হচ্ছে ৪,০০০ এক্স মাইনাস ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫, এই টাকাটা। এইটা হচ্ছে বাকিদের মোট বেতন। এইবারে কি বলছে দেখো, কারখানায় সকল কর্মীদের গড় বেতন হচ্ছে ৬,০০০ টাকা। সকল কর্মীদের গড় বেতন ৬,০০০ টাকা, তার মানে সকল কর্মী কতজন? মোট কর্মী হচ্ছে কতজন? এক্স জন। তাহলে সকল কর্মীদের মোট বেতন কত? এক্স জনের মোট বেতন ৬,০০০ এক্স। এক্স জন কর্মীর মোট বেতন হচ্ছে ৬,০০০ এক্স টাকা। এবার দেখো ৬,০০০ এক্স টাকা হচ্ছে এক্স জন কর্মীর মোট বেতন। এই টাকাটা হচ্ছে ১০০ জনের মোট বেতন। এই টাকাটা হচ্ছে বাকি কর্মীদের মোট বেতন, অর্থাৎ এই টাকাটা প্লাস এই টাকাটা হচ্ছে ওই যে অফিসে যতজন কর্মী রয়েছে তাদের মোট বেতন। আবার এই টাকাটাও হচ্ছে যতজন কর্মী রয়েছে তাদের মোট বেতন। তাহলে আমি করি, তার মানে এই টাকাটা সমান হচ্ছে এই টাকাটা প্লাস এই টাকাটা। কেননা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ১০০ জন যে প্রযুক্তিবিদ রয়েছে তাদের মোট বেতন, এটা হচ্ছে বাকি যে নিম্ন স্তরের কর্মী রয়েছে তাদের মোট বেতন। তাহলে এই দুজনের মোট বেতনই সমানই হচ্ছে ওই অফিসে যতজন কর্মী রয়েছে তাদের মোট বেতন। আর কতজন কর্মী রয়েছে? এক্স জন। এক্স জন কর্মীর মোট বেতন কত? এই টাকাটা। তাহলে এই ৬,০০০ এক্স ইকুয়ালস টু হচ্ছে ৪,০০০ এক্স মাইনাস ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫, ২, ৩, ৪, ৫, এইটা প্লাস ১২, ২, ৩, ৪, ৫, ২, ৩, ৪, ৫, এইটা ৬,০০০ এক্স সমান হচ্ছে এটা। এবার ৪,০০০ টাকা এদিকে চলে আসলে আমাকে ৪, ৫, ৬, ২,০০০ এক্স সমান হচ্ছে ১২,০০০ থেকে এটা কত হচ্ছে? ইউনিট 10, 100, 1000, 10 লাখ, 10 লাখ, ১২ লাখ থেকে ইউনিট 10, 100, 1000, 10,000 লাখ মানে ৪ লাখ। ১২ লাখ থেকে ৪ লাখ বাদ দিতে হবে, তাহলে কত হবে? ৮ লাখ। এটা সমান হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫, ৮ লাখ। তাহলে এক্স সমান হচ্ছে ডিভাইডেড বাই এই ২,০০০ টা এদিকে চলে আসবে, ১, ২, ৩,
400, তাহলে এক্স সমান হচ্ছে 400। তাহলে ওই অফিসে মোট কর্মী কত ছিল? 400 জন। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু একটু অন্য ধরনের, মানে একটু টাফের দিকে এই অঙ্কগুলো ঢুকছে। এই টাইপের অঙ্কই কিন্তু আমরা গড়ে সাধারণত পেয়ে থাকি। তাহলে বোঝা গেল পুরোটা। মোট কর্মী আমি ধরে নিয়েছিলাম এক্স জন। 100 জন যে প্রযুক্তিবিদ মানে উচ্চ স্তরের কর্মী রয়েছে তাদের মোট বেতন হচ্ছে 12,000। তাহলে 12,000 ইন্টু এক্স, তাদের মোট বেতন হচ্ছে, সরি তাদের গড় বেতন হচ্ছে 12,000। তাহলে 12,000 ইন্টু এক্স মানে হচ্ছে 12 লাখ হচ্ছে তাদের মোট বেতন। বাকি যে নিম্ন স্তরের কর্মী রয়েছে তারা কতজন রয়েছে? এক্স মাইনাস 100 জন। 100 জনের মোট বেতন হচ্ছে 4,000 ইন্টু এক্স মাইনাস 100, কেননা তাদের গড় বেতন বলে দিয়েছিল 4,000 টাকা করে। তাহলে এটা হচ্ছে তাদের মোট বেতন। আবার এক্স জন কর্মীর, দেখো সকল কর্মীদের গড় বেতন, একটি কারখানায় সকল কর্মীদের গড় বেতন 6,000 টাকা। তাহলে এক্স জন কর্মীর গড় বেতন হচ্ছে 6,000 টাকা। তাহলে মোট বেতন কত হবে? এক্স ইন্টু 6,000 ইন্টু এক্স। তাহলে এই যে এইটা হচ্ছে সমস্ত কর্মীদের মোট বেতন, আবার এই দুটো হচ্ছে দুটো কর্মীদের মোট বেতন। তাহলে 6,000 এক্স ইকুয়ালস হচ্ছে 4,000 মাইনাস 4,000 এক্স মাইনাস এইটা কত হচ্ছে 4 লাখ প্লাস 12 লাখ। এবার এটা থেকে মানে ইকুয়েশনটাকে সমাধান করে আমার এক্স এর মান বেরোলো হচ্ছে 400। ক্লিয়ার? চলো পরের অঙ্ক দেখো। তারপরের অঙ্ক কি বলছে? বলছে একজন বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য হচ্ছে 31.25 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 40টা বই আর খাতা কিন্তু মিলে। আচ্ছা, বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা এবং 14 টাকা, মানে বইয়ের গড় মূল্য হচ্ছে 60 টাকা আর খাতার গড় মূল্য হচ্ছে 14 টাকায়। প্রশ্ন কিন্তু এইভাবেই থাকে, বই ও খাতার গড় মূল্য। এবার তোমরা হয়তো হট করে গুলিয়ে যেতে পারে যে বই আর খাতার গড় মূল্য মানে বুঝতে পারছি না। এখানে বই আর খাতার গড় মূল্য যথাক্রমে, এই যথাক্রমে যখনই বলে দেবে না, যথাক্রমে মানে হচ্ছে বইয়ের গড় মূল্য হচ্ছে 60 টাকা, খাতার গড় মূল্য হচ্ছে 14 টাকা, মানে প্রথমটার গড় মূল্য প্রথমটা আর দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টা। ঠিক আছে, তাহলে বই প্রথমে রয়েছে, তাহলে বইয়ের গড় মূল্য হচ্ছে 60 টাকা আর খাতা পরে রয়েছে, খাতার গড় মূল্য হচ্ছে 14 টাকা। তাহলে বলছে বইয়ের সংখ্যা কত? আমি কিচ্ছু করবো না, বইয়ের সংখ্যা আমি ধরে নিচ্ছি, বইয়ের সংখ্যা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে বলছে 40টা বই আর খাতা ছিল তার। এই যে দেখো প্রথমে বলে দিয়েছে 40টা বই আর খাতা তার কাছে ছিল। তাহলে বইয়ের সংখ্যা যদি এক্স হয় তাহলে খাতার সংখ্যা কত হবে? খাতার সংখ্যা হচ্ছে 40 মাইনাস এক্স। এইবারে বলছে বই আর খাতার গড় মূল্য হচ্ছে 31.25 টাকা। 40টা বই আর খাতার গড় মূল্য হচ্ছে 31.25 টাকা। তাহলে প্রথমে বার করে নি 40টা বই প্লাস খাতার মোট মূল্য কত হবে? মোট মূল্য কত হবে? 40 ইন্টু 31.25 মানে হচ্ছে 1250 টাকা। তাহলে 40টা বই খাতার মোট মূল্যই পেয়ে গেলাম 1250 টাকা। এবারে বলছে বই আর খাতার গড় মূল্য কত হবে? 60 টাকা 14 টাকা। তাহলে বইয়ের গড় মূল্য কত? 60 টাকা। তাহলে বইয়ের মোট মূল্য কত হবে? 60 ইন্টু কতগুলো বই ধরেছি আমি? এক্সট্রা বই, 60 ইন্টু এক্স মানে হচ্ছে এইটা হচ্ছে বইয়ের মোট মূল্য। খাতার মোট মূল্য কত? আমাকে কি বলেছে? খাতার গড় মূল্য কত বলেছে? 14 টাকা খাতার গড় মূল্য। তাহলে খাতা কতগুলো আছে? 40 মাইনাস এক্স। তাহলে খাতার মোট মূল্য কত হবে? 40 মাইনাস এক্স ইন্টু কত? 14, মানে হচ্ছে 56 মাইনাস 14 এক্স টাকা এইটা। এইবারে বলেছে তাহলে বইয়ের সংখ্যা কত? ঠিক আছে, তার মানে দেখো বইয়ের মোট মূল্য হচ্ছে এই টাকাটা, খাতার মোট মূল্য হচ্ছে এই টাকাটা, আবার বই আর খাতা দুটোরই মোট মূল্য কত? এই টাকাটা। তাহলে আমি বলতে পারি এইটা প্লাস এইটা ইকুয়ালস টু এইটা। তাহলে 60x প্লাস 56 মাইনাস 14x ইকুয়ালস টু হচ্ছে 1250। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 60x আর 14x বিয়োগ করলে হচ্ছে 46x ইকুয়ালস টু হচ্ছে, এটা ওদিকে চলে গেলে 1250 থেকে
1250 থেকে 56 বাদ দিলে হচ্ছে 1194 এইটা, তাহলে x সমান হচ্ছে এইটা বাই 46, মানে হচ্ছে কত হবে? 1194 কে দিয়ে 46। দেখো এক জায়গায় ভুল করে ফেলেছি, এখানে গুণটাতে ভুল করে ফেলেছিলাম। 56 করেছি, কিন্তু একটা শূন্য হবে, সেই শূন্যটা আর করা হয়নি। 500 হচ্ছে গিয়ে 560 মাইনাস এটা, তাহলে এখানে হচ্ছে 560, তাহলে 560 মানে হচ্ছে ওইদিকে 560 যাবে, ওইদিকে 560 যাবে, মানে হচ্ছে তোমার 1250 থেকে, এটা মুছি, ঠিক আছে, 60x প্লাস 560 মাইনাস 14x ইকুয়ালস টু হচ্ছে এইটা, তাহলে এটা বাদ বিয়োগ করলে হচ্ছে 46x ইকুয়ালস টু হচ্ছে 1250 থেকে হচ্ছে 560 09 690, ঠিক করলাম তো? 690, 46x ইকুয়ালস টু হচ্ছে 690, এটা ওইদিকে চলে গেল, তাহলে x সমান হচ্ছে 690 বাই 46, মানে হচ্ছে 46 কে দিয়ে, তাহলে এটা ভাগ করলে হচ্ছে এটা হলো, আর তারপরে যাবে হচ্ছে 533, হ্যাঁ 5 দিয়ে 230, মানে হচ্ছে 15, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 15, তাহলে x এর মান হচ্ছে 15, ঠিক আছে। আর আমি x কি হয়েছিলাম? টোটাল বইয়ের সংখ্যা, আমার চেয়েছেও কি বইয়ের সংখ্যা হচ্ছে কত, তাহলে বোঝা গেল কি হলো, কোথায় ভুল করেছিলাম। এরকম ছোট ছোট ভুলগুলো কিন্তু মানে কম বেশি সবারই হয়, আমারও হয়ে গেছে। এখানে এটা গুণ করে আমি 56 করে দিয়েছিলাম, কিন্তু এই যে 40-এর যে শূন্যটা রয়েছে সেটা আমি খেয়াল করতে পারিনি। তাহলে ইকুয়েশনটা বোঝা গেল, বইয়ের সংখ্যা ছিল হচ্ছে x, তাহলে বইয়ের মোট মূল্য কত হচ্ছে 60x। আচ্ছা, খাতার সংখ্যা হচ্ছে 40 মাইনাস এক্স, তাহলে মোট মূল্য হচ্ছে এই টাকাটা। আবার আমার বই প্লাস খাতার মোট মূল্য আমাকে বলে দিয়েছিল কত? 1250 টাকা। গড় মূল্যটা আর কি বলে দিয়েছিল, সেখান থেকে মোট মূল্য বার করে নিলাম 1250 টাকা। তাহলে 60x প্লাস 560 মাইনাস 14x ইকুয়াল হচ্ছে 1250, ওখান থেকে আমার x এর মানটা বেরিয়ে যাবে হচ্ছে 15, ঠিক আছে। নেক্সট অঙ্ক কি বলছে, কোন ক্লাসে 35 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15.2 বছর, 14 বছর বয়সী একজন ছাত্র চলে গেল এবং তার পরিবর্তে আরো 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় হলো হচ্ছে, মানে বয়সের গড় হলো হচ্ছে 15.5 বছর। তাহলে বলছে নতুন ওই 3 জন ছাত্রের বয়সের গড় কত। তাহলে 35 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15.2 বছর, তাহলে 35 জন ছাত্রের মোট বয়স কত? 15.2 ইন্টু 35, মানে কত হচ্ছে কত? 532 বছর। 35 জন ছাত্রের মোট বয়স হচ্ছে 532 বছর, ঠিক আছে। এবারে বলছে 14 বছর বয়সী একজন ছাত্র চলে গেল, তাহলে 14 বছর বয়সী একজন ছাত্র যখন চলে গেল, তার মানে এই যে টোটাল যে বয়সটা, এখান থেকে 14 বছর বয়সী একজন ছাত্র বেরিয়ে যাচ্ছে, 14 বেরিয়ে যাচ্ছে, তাহলে এখন যে কতদিন হচ্ছে 14 বছর বয়সী একজন বেরিয়ে যাওয়া, মানে হচ্ছে এখন টোটাল হচ্ছে 34 জন। তাহলে 34 জনের এখন যে মোট বয়সটা সেটা কত হবে? এটাকে 14 বাদ দিয়ে দিলেই হবে, 518 বছর। 34 বছর বয়সী, মানে 34 জন ছাত্রের এখন টোটাল বয়স হচ্ছে 518। এইবারে কি বলছেন, আরো 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় হলো হচ্ছে 15.5 বছর। তাহলে একজন বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে আরো 3 জন ভর্তি হয়েছে, একজন বেরিয়ে যাওয়া হয়েছে 34 জন, আরো 3 জন ভর্তি হলে কত হচ্ছে? 37 জন হচ্ছে। 34 প্লাস 3 মানে হচ্ছে 37 জন। এই 37 জনের গড় কত হচ্ছে না 15.5 বছর। তাহলে 37 জনের মোট কত হবে? 15.5 ইন্টু 37, তাহলে করি হচ্ছে 573.5। তাহলে টোটাল 37 জনের মোট বয়সটা কত? এত বছর। 34 জনের বয়স মোট বয়স ছিল কত? 518 বছর। এইবারে কি বলছে দেখো,
নতুন তিনজনের বয়সের গড় কত। তাহলে আমি নতুন তিনজনের মোট বয়সটা পেয়ে যাবো না? কি করে পাবো? 34 জনের মোট বয়স হচ্ছে 518, 37 জনের মোট বয়স হচ্ছে এইটা। তার মানে এই 37 জনের মধ্যে কে রয়েছে? এই 34 জন রয়েছে, প্লাস যে নতুন তিনজন এসছে সেই তিনজন রয়েছে। তাহলে আমি এই 37 থেকে যদি 34 জনের মোট বয়সটাকে বাদ দিয়ে দিই, তাহলে ওই তিনজনের মোট বয়স পেয়ে যাবো। যে কোন তিনজন? যে নতুন তিনজন এসছে সেই নতুন তিনজনের মোট বয়সটা পেয়ে যাবো। তাহলে 518 যদি বাদ দিয়ে দিই, 5 13 55.5, এটা হচ্ছে ওই নতুন তিনজনের মোট বয়স। তাহলে নতুন তিনজনের এবার কি বলেছে আমাকে? নতুন তিনজনের গড় বয়স কত? তাহলে এটা হচ্ছে নতুন তিনজনের মোট বয়স। তাহলে গড় বয়সটা কত হবে? ডিভাইডেড বাই 3। তাহলে এটা হবে হচ্ছে 55.5, 3 1 is 3 5 55 3 sir 24 5। তাহলে ওই নতুন তিনজনের মোট বয়স, এই সরি গড় বয়সটা কত? 18.5। ঠিক আছে, এই অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু এর আগে আমার করানো হয়েছে। এটাও মোটামুটি ওই একই ধরনেরই অঙ্ক। তাহলে ক্লিয়ার হলো? প্রথমে ছিল হচ্ছে 35 জনের মোট বয়স হচ্ছে এইটা, সেখান থেকে 14 বছর বয়সে একজন বেরিয়ে গেল। 14 বছর বয়সে একজন যখন বেরিয়ে যাচ্ছে তখন 34 জন হচ্ছে, 35 থেকে একজন বেরিয়ে যাচ্ছে মানে 34 জন। 34 জনের মোট বয়স কত? 518 বছর। এবার বলছে আরো নতুন তিনজন ভর্তি হয়েছে, তাহলে এখন টোটাল হয়েছে কতজন? 37 জন। তাদের মোট গড় বয়স দিয়ে দিয়েছিল হচ্ছে 15.5 বছর। তাহলে তাদের মোট বয়স কত হয়ে যাচ্ছে? তাদের মোট বয়স হয়ে যাচ্ছে 573.5 বছর। আর 34 জনের মোট বয়স কত ছিল? 518। তাহলে 37 জনের মোট বয়স থেকে 34 জনের মোট বয়স বাদ দিলেই আমার তিনজনের মোট বয়স বেরিয়ে যাবে। তিনজনের মোট বয়স কত বেরোলো আমার? 55.5 বছর। তাহলে বলেছে তিনজনের গড় বয়স কত? তিনজনের গড় বয়স হচ্ছে ডিভাইডেড বাই 3 করে দিলেই 18.5 বছর। দেখো তারপরে অঙ্ক কি বলছে? একটা ক্লাসে 14 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 71, কিন্তু দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32-এর পরিবর্তে 42 আর 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? তার মানে কি 14 জন ছাত্রের আমি মোট নম্বরটা পেয়ে যাব। ঠিক আছে, সেইখান থেকে হচ্ছে বলছে দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56 আর 32-এর পরিবর্তে 42 আর 74 লেখা হয়েছে। তার মানে যে অ্যাকচুয়াল ওদের নম্বরটা, সে মোট নম্বরটা, তার উপরে কিছু হেরফের হয়েছে। কেন হেরফের হয়েছে? না, অ্যাকচুয়াল নাম্বার ছিল 56 আর 32, কিন্তু লেখা হয়েছে কত? 42 আর 74। তাহলে বলছে প্রকৃত গড় নম্বর কত। তাহলে দেখো 14 জন ছাত্রের মোট নম্বর কত হবে? 14 ইন্টু 71 মানে কত হচ্ছে? 71 আর 14 994, গুণ করলাম 14 ইন্টু 71 মানে টোটাল মোট নম্বর হচ্ছে ওদের 994। এইবারে কি বলেছে? প্রকৃত নম্বর কত? 56 আর 32, কিন্তু লেখা হয়েছে কত? 42 আর 74। তাহলে লেখা হয়েছে কত? 42 আর হচ্ছে 74। মানে এইখানে যে 14 জন ছাত্র রয়েছে তাদের মোট নম্বর এইটা। আর কোন নাম্বারটা ভুল লিখেছে? না, 42 আর 74 হচ্ছে ভুল লিখেছে। তার মানে টোটাল কত ভুল লিখেছে? 116। টোটাল ভুল হয়েছে হচ্ছে 116 নম্বর ভুল করা হয়েছে। তাহলে এই 994 থেকে 116 বাদ দিয়ে দিই, তাহলে ভুল নম্বরটা বেরিয়ে যাবে আমার। সরি, যে ভুল নম্বরটা হলো সেই নম্বরটা বাদ চলে যাবে। মানে হচ্ছে তাহলে দুজনের ভুল নম্বর ছিল কত? 116, সেইটা বাদ দিয়ে দিলাম, মানে হচ্ছে 878 হচ্ছে কত জনের? 12 জনের মোট নম্বর। এইবারে ঠিক নম্বর কোনটা ছিল? না, 56 আর হচ্ছে 32, সেটা হচ্ছে ঠিক নম্বর। মানে হচ্ছে 56 আর হচ্ছে 32 হচ্ছে ঠিক নম্বর। তার মানে 116 যেখানে ভুল নম্বর ছিল, কিন্তু ওদের ঠিক নম্বর হবে হচ্ছে কত? 88। তাহলে এই ঠিক নম্বরটা যদি আমি আবার এর সঙ্গে যোগ করে দিই,
তাহলে 14 জনের যে অ্যাকচুয়াল নম্বরটা সেটা পেয়ে যাব। এটার সঙ্গে 88 যোগ করে দিলাম। তাহলে 966 হচ্ছে ওদের অ্যাকচুয়াল 14 জনের মোট নম্বর। আগে কত ছিল? 994, যেটা ভুল ছিল। এবারে কি বলেছে? প্রকৃত গড় নম্বর কত? তার মানে 14 জনের মোট নম্বর হচ্ছে 966। তাহলে 14 জনের প্রকৃত মোট, এটা প্রকৃত মোট হচ্ছে 966। তাহলে গড় কত হবে? 966 ডিভাইডেড বাই 14, মানে কত হচ্ছে দেখি, 966 মানে হচ্ছে দিয়ে হচ্ছে 84,456। নাই 69। তাহলে ওই 14 জনের প্রকৃত গড় হচ্ছে কত? প্রকৃত গড় হচ্ছে 69। আগে গড় কত ছিল ওদের? না 71, আর প্রকৃত গড় কত? 69। এই 69 গড়টা কেন হলো? না ও যেহেতু এই যে ভুল করে 42 আর 74 লিখে দিয়েছিল, কিসের পরিবর্তে? না 56 আর 32-এর পরিবর্তে লিখে দিয়েছিল 42 আর 74, সেই কারণে গড়টা পরিবর্তন হয়ে 69 থেকে কততে হয়ে গেছিল? 71 হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে প্রকৃত গড় নম্বর হচ্ছে 69। দেখো তারপরের অঙ্ক। এই অঙ্কটা না একটু অন্য টাইপের। হ্যাঁ, বলছে দেখো 30 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর। 20 বছর বয়সের একজন ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হলো, যাদের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর। দেখো বয়সের এখানে টোটাল বয়সটা কিন্তু বলেনি, বয়সের কি বলে দিয়েছে? পার্থক্য, মানে দুজনের বয়সের বিয়োগফলটা আর কি। পার্থক্য হচ্ছে কত? 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের বয়সের গড় 15 বছর, মানে বর্তমানে একজন বেরিয়ে গিয়ে আরো দুজন ঢুকলো, তার জন্য কিন্তু বয়সের গড় কোনো বাড়েওনি কমেওনি, সেই 15 বছরই রয়েছে। মানে আগে 30 জনের বয়সের গড় ছিল হচ্ছে 15 বছর, এখন কি হলো 31 জনের, কেননা একজন বেরিয়ে গিয়ে দুজন ঢুকেছে, একজন বেরিয়ে গেছে মানে হচ্ছে 29 জন হয়েছে, আর দুজন ঢুকেছে আরো, মানে হচ্ছে 31 জন। এখন 31 জনের বয়সের গড় কত হয়েছে? 15 বছর। বলছে নতুন যে দুজন ছাত্র ভর্তি হয়েছিল তার মধ্যে কম বয়সী যে ছোট আর কি, সেই ছাত্রের বয়স কত? তাহলে দেখো প্রথমে করি, 30 জন ছাত্রের মোট বয়স কত? গড় হচ্ছে 15, তাহলে মোট কত হবে? 15 ইন্টু 30 মানে হচ্ছে 450 বছর। এবারে কি বলছে? 20 বছর বয়সের একজন ছাত্রর পরিবর্তে, মানে 20 বছর বয়সের একজন ছাত্র বেরিয়ে যাচ্ছে। তাহলে 20 বছর বয়সের একজন ছাত্র বেরিয়ে যাচ্ছে, মানে এখন হচ্ছে 430। এই 430 বছর এটা কতজন ছাত্রের? এটা হচ্ছে 29 জন ছাত্রের হচ্ছে বয়স হচ্ছে 430 বছর। দেখো 29 জন ছাত্রের এখন বয়স কত হচ্ছে? 430 বছর। এবারে আরো কতজন নতুন ঢুকেছে? দুজন, মানে 31 জন এখন ছাত্র হচ্ছে। 29 জনের সঙ্গে আরো দুজন ঢুকেছে, মানে হচ্ছে 31 জন ছাত্র হয়েছে। এই 31 জন ছাত্রের এখন বয়স কি বলছে দেখো, এই যে দুজন নতুন ছাত্র ঢুকলো তাদের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর। এটা নিয়ে আমরা পরে কাজ করব। এবারে বলেছে এই দুজন ঢোকায় বর্তমানেও সমস্ত ছাত্রের বয়সের গড় হয় হচ্ছে 15 বছর। তার মানে 31 জন ছাত্রের এখন মোট বয়স হচ্ছে কত? মানে সরি, বয়সের গড় হচ্ছে কত? 15 বছর। তাহলে 31 জন ছাত্রের মোট বয়স কত? 31 ইন্টু 15 মানে কত হচ্ছে? 31 আর 15, তাহলে 465 বছর। 31 জন ছাত্রের টোটাল বয়স হচ্ছে 465 বছর। আবার এই যে 29 জন যে ছিল, একজন বেরিয়ে যাওয়ার পরে 29 জনের টোটাল বয়স কত? 430 বছর। তার মানে এই 29 থেকে 29 জনের, সরি 31 জনের টোটাল বয়স থেকে এই 31 জনের মধ্যে কি রয়েছে?
ওই আগের 29 জন তো রয়েছেই, প্লাস আরো 2জন রয়েছে, তবে কি 31 জন হয়েছে। ক্লিয়ার হচ্ছে? এই যে 31 জন রয়েছে তার মধ্যে আগের 29 জন, এই 29 জন তো রয়েছেই সেখান, কেন না আগে 30 জন ছিল, সেখান থেকে একজন বেরিয়ে গেছে, তাই জন্য 29 জন হয়েছে। 29 জনের টোটাল বয়সটা হচ্ছে 430 বছর। তাহলে 29 জন তো রয়েছেই, প্লাস আরো 2জন এক্সট্রা ভর্তি হয়েছে, তখন গিয়ে 31 হয়েছে। তার মানে এই যে 465 যে বছর মানে বয়সটা হচ্ছে, টোটাল বয়সটা, সেখানে কার আছে, আগের যে 29 জন ছিল তাদের বয়স তো রয়েছেই, প্লাস আরো এই এক্সট্রা যে 2জন জয়েন হয়েছে সেই 2জনের বয়স রয়েছে। তাহলে আমি এই বয়সটা থেকে, আমি যদি এই বয়সটাকে বাদ দিয়ে দিই, তাহলে যে নতুন 2জন যুক্ত হয়েছে তাদের বয়সের মানে মোটটা পেয়ে যাব। তাহলে ওই 2জন ছাত্রের মোট বয়স কত, 465 থেকে 430 বাদ দিলাম, তাহলে ওই 2জন বয়স, যে নতুন 2জন ভর্তি হয়েছে তাদের টোটাল বয়স হচ্ছে 35 বছর। আমি ধরে নিচ্ছি যে 2জন নতুন ভর্তি হয়েছে, একজন হচ্ছে এক্স আর একজন হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এদের 2জনের টোটাল বয়স হচ্ছে কত, 35 বছর। আবার আমাকে বলে দিয়েছে 2জনের বয়সের পার্থক্য কত, 5 বছর, মানে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত, 5 বছর। তাহলে এটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে 2x সমান হচ্ছে 40 বছর, তাহলে ওখান থেকে x সমান হচ্ছে 40/2 মানে হচ্ছে 20 বছর। একটা বয়স আমি পেয়ে গেলাম, x এর বয়সটা হচ্ছে 20 বছর। এইবারে এই ইকুয়েশনে এই যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 35, এই ইকুয়েশনে আমি x এর মানটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে x এর মান কত, 20 প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 35, তাহলে এখান থেকে y এর মান বেরিয়ে যাবে কত, 35 মাইনাস 20 মানে হচ্ছে 15। তাহলে যে 2জন নতুন ভর্তি হয়েছে তাদের একজনের বয়স হচ্ছে 20 বছর আর একজনের বয়স হচ্ছে 15 বছর। এবার আমাকে কি বলেছে, নতুন কম বয়সী ছাত্রের বয়স কত, তাহলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত হচ্ছে, 15 বছর। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একটু অন্য টাইপের, একটু ঘোরালো অঙ্ক, এটা কিন্তু একটুখানি হলেও মাথা খাটাতে হবে। দেখো তারপরের অঙ্ক, এই অঙ্কটাও না একটু অন্য টাইপের। হ্যাঁ, এবার আস্তে আস্তে যত যাচ্ছে সময় তত আমরা মানে একটু কঠিন অঙ্কের দিকে ঢুকছি। আর এই অঙ্কটা করার আগে দুটো কথা বলে দিই, আমরা সকলেই জানি যে একটা যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেইখানে 26,000 মানে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারা, কিছু মানুষ আছে যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছে, কিন্তু কিছু তার মধ্যে অধিকাংশ মানুষ আছেন যারা কিন্তু অসৎ উপায়ে চাকরি পাননি, যারা সৎভাবে খেটে পড়াশোনা করে চাকরি পেয়েছেন। তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আবার নতুন করে পরীক্ষা দেওয়া। কারণ 3 মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট, 3 মাস সময় দিয়েছে তাদেরকে আবার সেইভাবে পরীক্ষা দিতে হবে। তো আমার যেটুকু ধারণা, তারা যেহেতু 2016 সালে চাকরি করছে, এটা 2025 সাল, মানে মাঝখানে দীর্ঘ 9 বছর কেটে গেছে। এই দীর্ঘ 9 বছরে তারা কিন্তু এই যে এই কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত জিনিস বা কম্পিটিটিভ লাইন থেকে টোটালি ডিটাচ, তারা নিজেরা নিজেদের সাবজেক্টের পড়ানো তাদের টিচার তাদের স্টুডেন্টদেরকে পড়িয়েছে। আমি যদিও নোটিফিকেশন ভালো করে দেখিনি, যেটুকু আমি দেখলাম যে যারা টিচার মানে টিচিং স্টাফ রয়েছেন তাদেরকে নিজেদের সাবজেক্টের উপরে আবার পরীক্ষা হবে তাদের, আর যারা নন টিচিং স্টাফ রয়েছেন তাদের আলাদা কম্পিটিটিভ লাইনের পরীক্ষার মতো হবে। তো আমি যারা নন টিচিং স্টাফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি বা তাদের কথা বলছি, যে তারাও কিন্তু দীর্ঘ 9টা বছর এই চাকরির মানে এই সমস্ত কম্পিটিটিভ লাইন থেকে ডিটাচ রয়েছেন। কেননা তারা চাকরি বাকরি করছেন, তাদের মধ্যে অনেকেরই বিয়ে থাওয়া হয়েছে, ঘর সংসার হয়েছে, এটাই স্বাভাবিক। তো তারা ওই জায়গা থেকে অনেকটা সরে এসছেন। তো আমার মনে হয় আমি যে ক্লাসগুলো করাচ্ছি, আমার মনে হয় এটা আমি একদম একদম ইনিশিয়াল জায়গা থেকে করাচ্ছি। তো তো যারা মানে আবারও যোগ্য প্রার্থী ছিলেন বা আছেন, তারা তো আবার নিশ্চয়ই আপনারা পরীক্ষায় বসবেনই আমি জানি। তো তাদেরও আমার মনে হয় এই ক্লাসগুলো মানে তাদের সুবিধা হবে আমার মনে হয়। তার কারণ হচ্ছে আমি একদম যেহেতু ইনিশিয়াল থেকে করাচ্ছি, তো দেখবেন আপনারা তো, তাদের উদ্দেশ্যে বলছি যদি তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছায়, আপনারা তো পরীক্ষা দিয়ে সৎ উপায় মানে চাকরিটা পেয়েছেন, হয়তো কিছু জিনিস আপনারা ভুলে গেছেন, একটুখানি ঝালিয়ে নিলেই আপনাদের সেগুলো মনে পড়ে যাবে। তা আমার মনে হয় আমার এই ক্লাসগুলো দেখলে
আপনাদের সেই পুরনো যে আপনারা পড়াশোনা করতেন সেইগুলো আপনাদের নিশ্চয়ই মনে পড়বে। আর আমার যেটা যে আমি এবার আস্তে আস্তে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ক্লাসের ভিডিও দিতে থাকবো, মানে খুব তাড়াতাড়ি ক্লাসের ভিডিওগুলো দেব, যাতে করে এই যে নতুন যে 3 মাসের মধ্যে যে সমস্ত মানুষদের পরীক্ষা হবে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, তারা যাতে একটু হলেও উপকৃত হয় অন্তত অঙ্কের দিকটাতে। আদার্স সাবজেক্ট তো আমি এখনো শুরু করতে পারিনি, বা আমার এই চ্যানেলটাতে এখনো শুরু হয়নি, শুধুমাত্র অঙ্কটা যেহেতু শুরু হয়েছে। আমি চাইবো যে আমার এই ক্লাসে যদি কি কোনো মানে টিচারের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, তারা যদি ইউটিউব দেখে আবার তাদের প্রিপারেশন শুরু করতে চান, আমি চেষ্টা করব যে আমি তাড়াতাড়ি করে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে, যাতে তারা এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে তারা যাতে নিজেদের আবার প্রিপেয়ার করতে পারেন। যাই হোক, একটু কথা বললাম, একটু কথা না বললেও নয়। একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ওই সমস্ত মানুষগুলো যাচ্ছেন যারা সৎ উপায়ে চাকরি পেয়েছেন। তার মধ্যে আমারও জানাশোনা কিছু মানুষ রয়েছে যারা আমার সঙ্গে পড়াশোনা করেছে সেই 2012, 13, 14-তে আমার সঙ্গে পড়াশোনা করেছে। আমি অন্য লাইনে চলে এসেছি, তারা অন্য লাইনে, মানে তারা টিচিং লাইনে চলে গেছেন বা গেছে বা গেছো, কেননা আমার তারা খুব চেনা, তাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি যে তারা প্রচন্ড কষ্ট করে কিন্তু সত্যি চাকরিগুলো পেয়েছিল বা পেয়েছে, আমি জানি। আর আমি এটাও জানি যে তারা ভবিষ্যতে আবার যখন পরীক্ষা দেবে 3 মাস পরে, তারা অবশ্যই পাশ করবে। এরকম যে সমস্ত যত সৎ উপায়ে যত যোগ্য প্রার্থী রয়েছেন, আমি জানি প্রত্যেকেই পাশ করবেন, প্রত্যেকেই আবার নিজেদের চাকরি অবশ্যই ফিরে পাবেন। যাই হোক, পরের অঙ্কতে আসি। বলছে 3টে সংখ্যার গড় হচ্ছে 28, প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার অর্ধেক এবং তৃতীয়টা হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে তৃতীয় সংখ্যাটা কত? দেখো, এইবারে এইখানে আমাকে অনুপাতের সাহায্য নিতে হবে। কেন? এখানে 3টে সংখ্যা বলে দিয়েছে, এ এর অর্ধেক, ও ওর দ্বিগুণ, এরকম বলে দিয়েছে, আমাকে অনুপাতের সাহায্য নিতে হবে। তাহলে আমি 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা ধরে নিচ্ছি। এবার দেখো কি বলেছে, প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার অর্ধেক, তাহলে আমি দ্বিতীয়টাকে x ধরে নিই। যেহেতু দ্বিতীয়টার মানে দ্বিতীয়টার সাপেক্ষে দেখো দুটো সংখ্যাই চেয়েছে, প্রথমটাও চেয়েছে হচ্ছে দ্বিতীয়টার অর্ধেক, আবার বলছে তৃতীয়টা হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ, মানে দ্বিতীয়টাকে আমি যদি x ধরে নিই তাহলে আমি দুটোই পাবো। তাহলে দ্বিতীয়টা x, প্রথমটা কত? দ্বিতীয়টার অর্ধেক মানে x/2। আচ্ছা, তৃতীয়টা কত? তৃতীয়টা হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টা x, তাহলে তৃতীয়টা হচ্ছে 2x। এবার অনুপাত করি। এবার অনুপাতে আমরা কি জানি যে 3টের মধ্যে যেটা কমন থাকে সেটাকে আমরা কেটে দিতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। তাহলে 3টের মধ্যে কি কমন রয়েছে? x কমন রয়েছে, তাহলে আমি x গুলোকে কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে 1/2:1:2, এটা হচ্ছে অনুপাত। এবারে অনুপাতে কি এরকম ভগ্নাংশে থাকে? থাকে না। তো সেটাকে আমি কি করব? অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যদি সবকটা ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের যে হরগুলো থাকে মানে নিচের গুলো, সেইগুলোকে আমি লসাগু করে, যেটা লসাগু হবে সেইটা দিয়ে সব কটাকে গুণ করে দেবো। এবারে এর নিচে কত আছে? 1 রয়েছে, এর নিচেও কত রয়েছে? 1 রয়েছে, তাহলে আমি বুঝতে পারছি এর লসাগু কত হবে? সেই 2 হবে। তাহলে এই 2 প্রত্যেকটার সঙ্গে গুণ করে দেবো, ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 করলে কত হবে? 2 কেটে যাবে, মানে 1:2 1 2 2 দুগুণে 4। তাহলে আমার 3টে সংখ্যা কত বেরোলো? 1:2:4। এবারে বলেছে কি দেখো, 3টে সংখ্যার গড় হচ্ছে 28, তাহলে 3টে সংখ্যার গড় যদি 28 হয় তাহলে 3টে সংখ্যার মোট কত হবে? 28 ইন্টু 3 মানে হচ্ছে 84। 3টে সংখ্যার মোট হচ্ছে 84। এবার আমাকে কি বলেছে? তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যাটা বার করতে গেলে আমাকে কি করতে হয়? এটা অ্যাকচুয়ালি অনুপাতের চ্যাপ্টারটা যদি আমি আগে করে নিতাম তাহলে এটা তোমাদের সুবিধা হতো। যারা একদম নতুন তাদের জন্য বলছি। এটাতে কি করতে হয় দেখো, বলে দিই। তৃতীয়টা মানে এইটা যেটা যেটা চায় সেটা উপরে লিখতে হয়, ডিভাইডেড বাই এই 3টে যে অনুপাত রয়েছে, 3টে অনুপাতের যোগ, এটাকে বলে হচ্ছে আনুপাতিক ভাগার। ঠিক আছে, 3টে অনুপাতের যোগফল মানে হচ্ছে 4 2 6 আর 1 7, এইটা ইন্টু এই যে মোটটা, মোট কত? 84, এই মোটটা ইন্টু 84। এইটাই যদি আবার দ্বিতীয় সংখ্যাটা চাইতো তাহলে কি হতো? এই আনুপাতিক ভাগার মানে হচ্ছে এই 3টে সংখ্যার 3টে অনুপাতের যোগফল, এটা তো সেম থাকতোই, শুধুমাত্র দ্বিতীয় সংখ্যাটা চাইলে এইখানে 4-এর বদলে 2 আসতো, মানে যেটা চাইবে আমার সেটা হবে। যদি প্রথমটা চাইতো তাহলে এই 4-এর বদলে 1 আসতো, মানে উপরে হচ্ছে যেটা চাইবে, যে সংখ্যাটা চাইবে
অনুপাতের সেইটাকে নিতে হবে। এটা যেহেতু 3 নম্বর সংখ্যাটা চেয়েছে, তাই জন্য 3 নম্বরের যে অনুপাতটা সেটাকে আমরা নিয়েছি। যদি প্রথম সংখ্যাটা চাইতো তাহলে প্রথমের যে অনুপাতটা, প্রথম সংখ্যার যে অনুপাতটা সেটাকে নিতাম, ঠিক আছে। আর ডিভাইডেড বাই মানে নিচে হবে হচ্ছে আনুপাতিক ভাগার, মানে এই তিনটে সংখ্যার যে তিনটে অনুপাতের যে যোগফল সেইটা ইনটু টোটাল যে আমার তিনটে সংখ্যার মোটটা, যে টোটাল যে মোটটা সেইটা ইনটু সেটা। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 7 দুগুণে 14 মানে হচ্ছে 12 4 48। তাহলে তৃতীয় সংখ্যাটা কত? 48, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা একটু মানে আস্তে আস্তে এই অঙ্কগুলো এবার একটু টাফের দিকে আমরা ঢুকছি। ওকে, চলো পরের অঙ্ক। এবারে দেখো এই অঙ্কটা কি বলছে। বলছে বর্তমানে, এটা বর্তমানে, ঠিক আছে, বর্তমানে পিতা আর তার দুই পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর। তাহলে দেখো এই এই অঙ্কটাও না একটু অন্য টাইপের কিন্তু অঙ্ক, হ্যাঁ, একটু অন্য টাইপের বলতে খুব কঠিন সেরকম বলছি না, কিন্তু একটু জাস্ট মাথা ঘামালেই পেয়ে যাবে। তাহলে বর্তমানে পিতা আর তার দুই পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর। তাহলে পিতা প্লাস দুই পুত্র, এদের তাহলে মোট বয়স কত হবে? মোট বয়স হচ্ছে তোমার 27 ইন্টু 3 মানে হচ্ছে 81 বছর। বর্তমানে বর্তমানে পিতার দুই পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর, তাহলে মোট বয়স হচ্ছে 81 বছর। 5 বছর আগে দুই পুত্রের বয়সের গড় ছিল হচ্ছে 12 বছর। এইবারে দেখো এইখানে হচ্ছে গল্প, 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স কত হচ্ছে? 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স হচ্ছে 12 বছর। তাহলে 5 বছর আগে দুই পুত্রের মোট বয়সটা কত? 12 ইন্টু 2 মানে হচ্ছে 24 বছর। এইবারে দেখো এইখানে গল্প হচ্ছে 24 বছর, এটা হচ্ছে 5 বছর আগের। এইবারে 5 বছর পরে দুই পুত্রের যে বয়সটা হয়েছে সেটা কি হয়ে গেছে? এক পুত্রের বয়স কতটা বেড়েছে? 5 বছর বেড়েছে। আর এক পুত্রের বয়স কত বেড়েছে? 5 বছর বেড়েছে। মানে দুই পুত্রের বয়স টোটাল কত বছর বেড়েছে? 10 বছর বেড়েছে। তার মানে এটা তো 5 বছর আগের বয়স, 24 বছরটা মানে মোট বয়সটা। তাহলে বর্তমানে দুই পুত্রের মোট বয়স কত? বর্তমানে 24 প্লাস দুই পুত্রের 5 5 10 মানে 24 প্লাস 10 মানে হচ্ছে 34 বছর। বর্তমানে দুই পুত্রের মোট বয়স হচ্ছে 34 বছর। আবার কি বলেছে দেখো, যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তাহলে দুই পুত্র আমি ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়াই। দুই পুত্রের মোট বয়স হচ্ছে কত? 34। আবার দুই পুত্রের বয়সের পার্থক্য মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে? 4 বছর বলে দিয়েছে। দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তাহলে এখান থেকে দুই পুত্রের বয়স পেয়ে যাবো আমি। এক মিনিট দাঁড়াও, তবে বর্তমানে পিতার বয়স কত? আমার এটা দরকারই নাই। দেখি এক মিনিট, আমার এটা এটা মনে হচ্ছে দরকারই নেই, এটা ফালতু ফালতু দিয়েছে এটা। দেখি একবার করে দেখি। বর্তমানে দুই পুত্রের মোট বয়স তাহলে কত? 34 বছর। আবার বর্তমানে পিতার দুই পুত্রের মোট বয়স কত? 81 বছর। তাহলে 81 থেকে 34 বাদ দিলে আমার কত হচ্ছে? 47 বছর। তাহলে বর্তমানে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 47 বছর। এবার অ্যান্সারটা দেখে নি। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে পিতার বয়স হচ্ছে 47 বছর। তাহলে দেখো এইখানেই তোমাদেরকে শুধুমাত্র মানে মাথাটাকে বিগড়ে দেওয়ার জন্য কি করছে, এই যে এইটা দিয়েছে না, যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত, মানে এই লাইনটা যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, এই লাইনটার কোনো দরকার নাই। এটা শুধুমাত্র স্টুডেন্টকে জাস্ট মানে মাথা ঘোরানোর জন্য দেওয়া। আমার এই লাইনটার কিন্তু আমি কোনো কাজই করলাম না, হতো কিছুই না। এইটা এইটা এটা কখন দরকার পড়তো? যদি নাকি চাইতো যে দুই পুত্রের বয়স কত, যদি দুই পুত্রের বয়স চাইতো সেই ক্ষেত্রে এই লাইনটা আমার কাজে লাগতো। কিন্তু আমাকে চাইছে পিতার বয়স কত, তো পিতার বয়স বার করার জন্য আমার এইটার দরকারই নেই, কারণ আমি এখান থেকেই দুই পুত্রের বর্তমান বয়সটা পেয়ে যাচ্ছি।
দুই পুত্রের যখন বর্তমান বয়স পেয়ে যাচ্ছি, আবার দুই পুত্র প্লাস পিতার বর্তমান মোট বয়সটাও আমি জানি, তাহলে সেইখান থেকে আমি যদি দুই পুত্রের বয়সটাকে বাদ দিয়ে দিই, পিতার বয়স আর দুই পুত্রের বয়সের থেকে যদি দুই পুত্রের বয়সকে বাদ দিয়ে দিই, তাহলে আমার পিতার বয়সটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। এই জিনিসটা দেখে হয়তো ঘাবড়ে গেলে, আদতে এগুলো কিন্তু জাস্ট মাথা ঘোরানোর জন্য দেওয়া। দেখো তারপরের অঙ্ক, আমি না সব অঙ্ক একদম মানে পাই টু পাই প্রত্যেকটা অঙ্ক কিন্তু করাচ্ছি না, কেননা পাই টু পাই প্রত্যেকটা অঙ্ক করাতে গেলে এক একটা ক্লাস শেষ করতে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। আমি কি করছি, যে অঙ্কগুলো একই রকমের অঙ্ক সেই অঙ্কগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটা প্যাটার্নের অঙ্ক কিন্তু আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তোমরা যদি এই আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো করে তারপরে যদি তোমরা সুবীর দাসকে ফলো করো, দেখবে তোমরা অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো সেই অঙ্কগুলো তোমরা করতে পারছো। অ্যাকচুয়ালি আমি সমস্ত প্যাটার্নের অঙ্কগুলোকে তোমাদের শেষ করে দিচ্ছি। এই ক্লাসটার পরে আর একটা ক্লাস নেব আমি এই অ্যাভারেজের চ্যাপ্টারটাকে শেষ করতে, আর তারপরে আমি প্রথম দিকে না পাই টু পাই সমস্ত অঙ্ক ধরে ধরে করাচ্ছিলাম, যেটার জন্য ক্লাসটা অনেক মানে লেন্দি হয়ে গেল। এটা আমি এইটার পরে আর একটা চ্যাপ্টার নিয়ে আমি পুরো অ্যাভারেজটাকে শেষ করে দেবো, আর তারপর থেকে যে কটা ক্লাস নেব হয়তো 2 থেকে 3টে ক্লাসের, দুটো ক্লাসে হবে না, 3টে ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে কমপ্লিট করে দেবো। কারণ আমি পাই টু পাই তখন একদম অঙ্ক করবো না। পাই টু পাই অঙ্ক করলে এক একটা চ্যাপ্টারে প্রায় তোমার 100টা 150টা 200টা করে অঙ্ক থাকে। ঠিক আছে, তো আমি সেই কারণে পাই টু পাই সবকটা অঙ্ক করব না, আমি সমস্ত প্যাটার্নের অঙ্ক তোমাকে একটা কি দুটো করে আমি করিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে দেখো কি বলছে। রাজু, শ্যাম আর হরির গড় রান হচ্ছে শ্যাম, হরি আর কিশোরের গড় রানের থেকে 7 কম। ঠিক আছে, তাহলে আমি এরকম ভাবে লিখি, রাজুকে আর দিয়ে প্লাস শ্যামকে এস দিয়ে ডিনোট করছি আর হরিকে এইচ দিয়ে। এদের গড় রান শ্যাম, হরি আর কিশোরের গড় রানের থেকে, শ্যাম, হরি আর কিশোরের গড় রানের থেকে কত কম? 7 কম। ঠিক আছে, তার মানে এদের যে মোট রানটা তার সঙ্গে আরো 7টা হচ্ছে গড়, তাহলে তিনজনের গড় রান হচ্ছে মানে কি বলছে দেখো, রানের থেকে 7 কম, গড় রানের থেকে 7 কম, মানে 7টাও তো হচ্ছে গড়। আর এখানে কজন ক্যান্ডিডেট রয়েছে? 3জন রয়েছে, তো 3জনের যদি গড় রানটা 7 হয়, যেটা কম হচ্ছে, তাহলে 3জনের মোট রানটা যেটা কম হবে সেটা কত হবে? 3 7 21। বুঝতে পারলাম? 3জনের গড় রান যেটা কম হচ্ছে সেটা হচ্ছে 7, তাহলে 3জনের মোট কত রান কম হবে? 21 রান কম হবে। তাহলে এইগুলো তো হচ্ছে আমি রানটাকে ধরছি। ঠিক আছে, রাজুর রান এটা, এটা কিন্তু গড় নয়, এগুলো হচ্ছে মোট। রাজুর রান এটা, শ্যামের রান এটা আর হরির রান এটা, আবার এদিকে শ্যামের রান এটা, হরির রান এটা আর কিশোরের রান এটা। তাহলে এটা থেকে কি বলেছে, গড় রান থেকে শ্যাম ও হরি কিশোরের গড় রানের থেকে 7 কম, মানে এরা 7 কম রয়েছে, বা গড়ে 7 কম রয়েছে, মোটে 21 কম রয়েছে এদের রানটা। তাহলে এদের সঙ্গে 21 যোগ করলে এদের 3জনের রানটা সমান হবে। বুঝতে পারলাম? কি বলছে, রাজু, শ্যাম আর হরি, এই যে রাজু, শ্যাম আর হরির গড় রান হলো শ্যাম, হরি আর কিশোরের গড় রানের থেকে 7 কম। গড়ে 7 কম, তাহলে মোটে কত কম? 21 কম। 3 7 21, মোটে 21 কম। তাহলে এই 3জনের রান এই 3জনের থেকে মোটে 21 কম, তাহলে এই 3জনের সঙ্গে আরো 21 রান যোগ করলে এই 3জনের রানের সমান হবে। তাহলে এই 3জনের সঙ্গে প্লাস 21 যোগ করলে তখন আমি এই 3জনের রান সমান বলতে পারি। এবারে কি বলেছে, কিশোরের রান হচ্ছে 35। এবার দেখো একইভাবে করি, রাজু, শ্যাম প্লাস হরি প্লাস 21 রান ইকুয়ালস টু শ্যাম, হরি আর কিশোরের রান কত বলেছে? 35। কিশোরের রান হচ্ছে 35। ঠিক আছে, এটা পেলাম। এইবারে আমাকে চেয়েছে কি, রাজুর রান কত। আমার এখানে শুধু রাজু রয়েছে, তাহলে দেখো রাজু যখন এখানে রয়েছে প্লাস শ্যাম প্লাস হরিও রয়েছে, ইকুয়ালস টু এই 21টাকে আমি এদিকে নিয়ে আসতে পারি। কেন নিয়ে আসতে পারি? কারণ এখানে আর একটা আমার পূর্ণ সংখ্যা এই আর কি, হ্যাঁ পূর্ণ সংখ্যা রয়েছে, ইকুয়ালস টু হচ্ছে, সরি পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা বলা যায় কনস্ট্যান্ট সংখ্যা আর কি, যেটার কোনো চেঞ্জেবল নয়। শ্যাম প্লাস হরি প্লাস এই 21টা এদিকে চলে আসলে কত হবে? 35 মাইনাস 21 মানে হচ্ছে 14। ঠিক আছে, আমি একবারে করে দিলাম। এইবারে দেখো গল্পটা, দেখো এইখানে কে কে রয়েছে? রাজু রয়েছে, শ্যাম রয়েছে আর হরি রয়েছে। এইখানে কে কে রয়েছে? শ্যাম রয়েছে, হরি রয়েছে আর 14 রান রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে রাজু, শ্যাম আর হরি,
মানে এখানে রাজুর রান রয়েছে, শ্যামের রান রয়েছে আর হরির রান রয়েছে। এইখানে কি রয়েছে, এখানে শ্যামের রান রয়েছে, হরির রান রয়েছে, প্লাস আরো একটা 14 রান রয়েছে। মাঝখানে কি হয়েছে, ইকুয়েলস রয়েছে, মানে এই ইকুয়েশনটা সমানই হচ্ছে এই ইকুয়েশনটা। তার মানে আমি বলতে পারি এখানেও তো শ্যাম আর হরির রানটা রয়েছে, এখানেও শ্যাম আর হরির রানটা রয়েছে, এখানে এক্সট্রা কে রয়েছে, এক্সট্রা রাজু রয়েছে, আর এখানে এক্সট্রা কে রয়েছে, এক্সট্রা 14 রয়েছে। তার মানে আমি বলতে পারি রাজুর রানটা সমানই হচ্ছে 14। তাহলে রাজুর রান সমান হচ্ছে 14। এটা কিন্তু একটুখানি কি বলবো, একটু তুমি বুঝে বুঝে যদি করো সেই ক্ষেত্রে হয়ে যাবে। আর একদম যদি পাতি নিয়মে করতে চাও সেটাও আসছি। দেখো একদম পাতি যদি অঙ্কের নিয়মে আসো তাহলে আসি দেখি। রাজুর রান, শ্যামের রান, হরির রান ডিভাইডেড বাই 3, কেন, এটা হচ্ছে এদের মোট রান, ডিভাইডেড বাই 3 করে দিলে আমার গড় রান হবে। ঠিক আছে, এই গড় রানের থেকে কত কম হলো, এক মিনিট, হলো শ্যাম, হরি আর হচ্ছে কিশোরের রান, এটা হচ্ছে মোট রান, এটা হচ্ছে গড় রান হয়ে গেল। ঠিক আছে, কত কম, সরি ভুল করলাম একটু, এটা হচ্ছে এইখানে হবে হচ্ছে তোমার রাজু না, এখানে হচ্ছে শ্যাম, এখানে হবে হচ্ছে শ্যাম, হরি আর কিশোর, যেহেতু এটা বড় শ্যাম, হরি, কিশোর, আর এখানে হচ্ছে শ্যাম, হরি আর রাজু, তাহলে হচ্ছে কত কম হবে, 7 কম হবে। ঠিক আছে, এই দুটো বিয়োগ করলে এদের রানটা বেশি, কার কার, শ্যাম, হরি আর কিশোরের রানটা বেশি। ঠিক আছে, এই দেখো রাজু, শ্যাম আর হরির গড় রান শ্যাম, হরি আর কিশোরের গড় রানের থেকে 7 কম। শ্যাম, হরি আর কিশোরের যে গড় রান রয়েছে সেটার থেকে রাজু, শ্যাম আর হরির গড় রানটা হচ্ছে 7 কম। ঠিক আছে, তাহলে এটা আগে আসবে, করলাম। তাহলে এবারে দেখো একই আসবে, 3 ইয়ে করলাম, তাহলে হচ্ছে শ্যাম, হরি আর কিশোরের রান মাইনাস শ্যাম, এই মাইনাস দিলে শ্যাম প্লাস হরি প্লাস রাজুর রান। ঠিক আছে, ইকুয়ালস টু 7। তাহলে এবার 3টা ওইদিকে উঠে গেলে শ্যাম প্লাস হরি প্লাস কিশোরের রান, এবারে মাইনাস রয়েছে, দেখো মাইনাস শ্যাম, প্লাসে মাইনাসে মাইনাস হরি, প্লাসে মাইনাসে মাইনাস রাজু, ইকুয়ালস টু হচ্ছে 21। ঠিক আছে, এইবারে শ্যাম শ্যাম কাটবে, হরি হরি কাটবে, এবারে কিশোরের রানটা কত ছিল, 35, তাহলে 35 মাইনাস রাজুর রান ইকুয়ালস টু হচ্ছে 21, তাহলে মাইনাস রাজুর রান ইকুয়ালস টু 35টা ওদিকে চলে গেলে 21 মাইনাস 35 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 14, মাইনাস মাইনাস কাটবে, তাহলে রাজুর রানটা কত হলো, 14। ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু একদম পাতি অঙ্কের নিয়ম, এখানে কিন্তু কোনো রকম কোনো ভাবনা চিন্তা না, একদম পাতি আমাকে অঙ্কে যা যা বলেছে আমি ঠিক সেইভাবে করেছি। ক্লিয়ার? তো এইভাবে করলে কিন্তু আমার এইভাবে করলেও আসবে। আর আমি যেটা করলাম ওটা হচ্ছে একটুখানি অ্যাডভান্স হয়ে গেলে তুমি তুমি নিজে থেকে বুঝে বুঝে ওই জিনিসটা করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। দেখো এই অঙ্কটা না আবার একটু অন্য ধরনের অঙ্ক। দেখো কি বলছে, কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে, মানে সপ্তাহের অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাসে রবিবার দিয়ে শুরু হলে, মানে কোনো মাস যদি রবিবার দিয়ে শুরু হয়, ওই মাসে প্রতিদিন গড়ে কতজন, মানে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন আসা যাওয়া করে। এইবারে এইখানে আগে তোমাকে হিসাব করতে হবে যে মাসে কতগুলো রবিবার রয়েছে। কোনো একটা মাস, দেখো কোনো একটা মাস 1 তারিখ, এটা কি বলছে, সানডে, 1 তারিখ হচ্ছে সানডে, তাহলে আবার কবে সানডে পড়বে, 2 তারিখ মন্ডে, 3 তারিখ টুইসডে, 4 তারিখ ওয়েডনেসডে, 5 তারিখ থার্সডে, 6 তারিখ ফ্রাইডে, 7 তারিখ স্যাটারডে, আবার গিয়ে এটা সানডে। ঠিক আছে, এখানে উপর লিখি সানডে, আবার গিয়ে 8 তারিখে সানডে পড়বে, আবার গিয়ে এরকম করে 8, 9, 9, 10, 11, 12, 13, 14, আবার 15 তারিখে সানডে পড়বে, 16, 17, 18, 19, 20, 21, 22 তারিখে সানডে পড়বে, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 তারিখে সানডে পড়বে, 29, 30, 30 হোক বা 31 হোক, যাই হোক, আমার না 31 না সরি, যখন এরকম মাস বলে দেবে না তখন 30 ধরেই তোমাকে চলতে হবে। যদি কোনো নির্দিষ্ট একটা মাস বলে দেয়, ধরো বলে দিল মার্চ মাস, তাহলে কি হবে, এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ হচ্ছে 31শে মাস। ঠিক আছে, ধরো বলে দিল আগস্ট মাস, আগস্ট হচ্ছে 31শে মাস, এগুলো হচ্ছে এরকম। যদি কোনো নির্দিষ্ট মাস বলে দেয় তখন সেই মাসে যত দিন থাকবে সেইটাকে তোমাকে হিসাব করতে হবে।
আবার যদি তোমাকে বলে দেয় ফেব্রুয়ারি মাস, তাহলে তোমাকে হিসাব করতে হবে ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে আমার ওটা 28 মাস হবে। এবার আবার যদি বলে দেয় যে এত সালের ফেব্রুয়ারি মাস, সাপোজ যদি বলে দেয় যে 1990 সালের ফেব্রুয়ারি মাস, সেক্ষেত্রে কিন্তু 1990টা হচ্ছে তোমার লিপ ইয়ার ছিল, সেই লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে ওটা 29 মাস হবে। এইগুলো কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু যদি খালি বলে দেয় কোনো একটা মাসের, সেই ক্ষেত্রে আমরা 30 ধরেই এগাবো। তাহলে দেখো কটা সানডে পাচ্ছি আমি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সানডে পাচ্ছি। তাহলে 5টা সানডে পাচ্ছি মানে হচ্ছে প্রতি রবিবার কতজন করে আসছে, 510 জন করে। তাহলে 510 ইন্টু 5 মানে হচ্ছে 2550 জন। সানডেতে শুধুমাত্র সানডেতে আসছে হচ্ছে 2550 জন। বাকি রইল কতজন সরি, বাকি রইল কতদিন, 25 দিন, কেননা 5 দিন হচ্ছে সানডে, বাকি রইল হচ্ছে 25 দিন। তাহলে হচ্ছে 25 দিনে আমার প্রতিদিন কত করে আসছে, 240 জন করে। 25 ইন্টু 240 মানে কত হচ্ছে, 224 আর হচ্ছে 25, 6000 জন, ঠিক আছে, 6000 জন। তাহলে সানডেতে আসছে 2550 জন, আর বাকি 25 দিনে আসছে হচ্ছে 6000 জন। তাহলে টোটাল 30 দিনে আমার আসছে কতজন, 0 5 5 6 7 8, 8550 জন টোটাল 30 দিনে আসছে। ঠিক আছে, টোটাল 30 দিনে আসছে হচ্ছে, টোটাল কতজন আসছে, এতজন। এবার আমাকে কি বলেছে, ওই মাসে প্রতিদিনে গড়ে কতজন আসে। তাহলে ওই মাসে আমার 30 দিনে আসছে হচ্ছে টোটাল এতজন। তাহলে গড় মানে কি আমার 30 দিনে মোট আসছে এতজন। তাহলে গড় মানে আমার এটাকে দিয়ে 30 ভাগ করে দিলেই, মানে এই 8550 কে দিয়ে 50কে 30 দিয়ে ভাগ করলেই আমার গড়টা বেরিয়ে যাবে, ডিভাইডেড বাই 30। তাহলে আমার গড়টা বেরিয়ে যাবে 30 দিনে গড়ে কতজন করে আসছে, মানে প্রতিদিনে গড়ে কতজন করে আসছে। এটা কাটাকাটি হবে, এই ইয়েটা 0 কাটবে, মানে হচ্ছে 3কে দিয়ে 855, কি হবে 3 2 6 55, 3 8 24 4 5 15, 3 15, মানে হচ্ছে 285। মানে 30 দিনে আমার প্রতিদিন গড়ে কতজন করে আসছে, 285 জন করে। এইখানে যে অঙ্কটা না, এটা মেন হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেন। এই জায়গাটা তুমি যদি ধরে নিতে পেরেছো, বা এই জায়গাটা তুমি যদি বার করে নিতে পেরেছো, তাহলে কিন্তু অঙ্কটা কোনো টাফ না। কিন্তু এই যে এরকম যখনই বলে দেবে না যে পুরো মাসে, তখন আমরা ঘাবড়ে যাব যে এটা কি করে বার করব এতটা। কিন্তু এইভাবে বার করবে, এখানে তোমাকে পুরো মাসটা দিয়ে করতে হবে না, এইখানে জাস্ট উপরে লিখে নিলে যে যে দিনটা তোমার আলাদা রয়েছে, সেই দিনটাকে উপরে লিখে নিয়ে এইবারে তুমি হিসাব করো। সপ্তাহে 7 দিন, 7 দিন পরে অষ্টম দিন আবার ওই একই ডেট আসবে, মানে ওই একই দিনে আসবে অষ্টম দিনটা। একইভাবে 15তম দিনটা একই দিনে আসবে, 22তম দিনটা, 29তম দিনটা একই দিনে আসবে। তারপরে তোমার 30 দিন হয়েই যাবে। আর যেটা বললাম যে যদি নির্দিষ্ট কোনো মাসকে ডিনোট করে দেয়, বা নির্দিষ্ট কোনো বছরের কোনো মাসকে ডিনোট করে দেয় যে হ্যাঁ এইটা এই বছরের এই মাস, তাহলেই একমাত্র কিন্তু তোমরা সেই মাসটাকে সেইভাবে করবে। কিন্তু যদি বলে যে কোনো এক মাসের, তাহলে সবসময় মাসকে তোমরা 30 ধরেই এগিয়ে যাবে। দেখো কি বলছে এর পরের অঙ্ক, বলছে 5টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 23। 5টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি, মানে 5টা পর স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, যেরকম 1 2 3 4 5, বা 5 6 7 8 9, এরকম পরপর হবে। যে স্বাভাবিক সংখ্যাগুলো হবে সেগুলো পরপর হবে, বা 21 22 23 24 25 এইরকম, ঠিক আছে। তাহলে এবারে ব্যাপার হচ্ছে, আমি তো জানি না যে প্রথম স্বাভাবিক সংখ্যাটা কত, আমি ধরে নিচ্ছি প্রথম স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে x। তাহলে তার পরেরটা কত হবে, x প্লাস 1, 5টা বলেছে, তাহলে x প্লাস 2, x প্লাস 3 প্লাস x প্লাস 4। তাহলে 5টা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 5টা স্বাভাবিক সংখ্যার গড় কত বলেছে, 23। এবার আমি এখানে কি করেছি, মাঝখানে প্লাস করেছি, তার মানে 5টা স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 23। তাহলে মোট কত হবে, 23 ইন্টু 5 মানে হচ্ছে কত হবে, 1 11 115, টোটাল হচ্ছে 115। ঠিক আছে, এইখান থেকে আমি এক্সট্রা বার করে নিতে পারবো না, এক্সট্রা যেই বার করে নেবো এখান থেকে, এক্সট্রা বার করে নিলে কি হয়ে যাবে, আমার যে প্রথম স্বাভাবিক সংখ্যাটা সেটা আমি পেয়ে যাবো। তাহলে এক্সট্রা বার করি, তাহলে দেখো 4 আর 3 7 7 7 8 9 10,
মানে 5x প্লাস 10 ইকুয়ালস টু হচ্ছে 115, তাহলে 5x ইকুয়ালস টু হচ্ছে 105, তাহলে x মান হচ্ছে 105 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 21। তাহলে x এর মানটা কত বেরাবে আবার 21। তার মানে পাঁচটা স্বাভাবিক সংখ্যা কত ছিল, এটা হচ্ছে 21, 22, 23, 24, 25। ঠিক আছে, পাঁচটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 21, 22, 23, 24, 25। এইবারে কি বলেছে দেখো, যদি পরের দুটি স্বাভাবিক সংখ্যা যুক্ত করা হয়, তাহলে পরের দুটো স্বাভাবিক সংখ্যা মানে কত, এটা কত হলো 25 অব্দি হলো, পরের দুটো স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 26 আর 27, সেই দুটোকে যোগ করা হবে, মানে 115 সঙ্গে 26 আর হচ্ছে 27 যোগ করা হবে, তাহলে কত হবে 168। তাহলে এখন 7টা পরপর স্বাভাবিক সংখ্যার টোটালটা হচ্ছে কত 168। তাহলে কি বলেছে, তবে 7টা সংখ্যার গড় কত হবে, তাহলে 7টা সংখ্যার মোট কত 168, তাহলে গড় কত হবে 168 ডিভাইডেড বাই 7, 7 দুগুণে 14, 28, 28 মানে 24। তাহলে 7টা সংখ্যার গড় কত হবে 24, কিছুই না অঙ্ক, একদম পাতি অঙ্ক। ঠিক আছে, এই আজকে 10টা অঙ্ক আমি করলাম, এরপরে আর করছি না, আজকের অঙ্ক ক্লাসটা এখানে শেষ করছি। এর পরের দিন যে কটা অঙ্ক হবে সেই কটা অঙ্ক করে কিন্তু আমাদের এই গড়ের চ্যাপ্টারটা আমরা শেষ করে দেবো। এর পরের দিনকে একদম যেগুলো গড়ের একদম টাফ, সব থেকে যে মোস্ট টাফ অঙ্ক যেগুলো সাধারণত পরীক্ষা, এই আচ্ছা এই বলে দিই, এই অঙ্কটা কিন্তু আমাদের আরআরবি এনটিপিসি 2022 এসেছিল। ঠিক আছে, আরআরবি এনটিপিসি 2022 এসেছিল, মানে 2022 পরে আর কোনো এনটিপিসি হয়নি, কিন্তু এটাই লাস্ট এনটিপিসি। মানে এই অঙ্কগুলো কিন্তু আমার একদম কারেন্ট আসছে। এবারে তোমরা বলবে যে দাদা এই অঙ্ক তো খুব সহজ অঙ্ক, সহজটা বড় ফ্যাক্টর না, সহজ অঙ্ক আমিও জানি, কিন্তু এই যে খুব ফ্লুয়েন্টলি করা, খুব স্পিডে করা, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো যাই হোক, এর পরের যে চ্যাপ্টারটা মানে সরি এর পরের যে ক্লাসটা আমি করব, সেই ক্লাসে কিন্তু গড়ের চ্যাপ্টারের সব থেকে টাফ অঙ্কগুলো করব। বেশি না, মোটামুটি 10টা 11টা অঙ্কর মধ্যেই আমি শেষ করে দেবো, কেননা অনেক অঙ্ক আছে যেগুলো একই ধরনের, একই ধাঁচের অঙ্ক, যেটা আমি প্রথম থেকে করিয়ে আসছি। আমি অনেক অঙ্ক মানে বেছে বেছে করলাম, অনেক অঙ্ক ইয়ে করে দিলাম, স্কিপ করে গেলাম, কেননা সেই একই অঙ্ক রয়েছে, ফালতু ফালতু একই জিনিস বারবার করে করিয়ে ক্লাসটাকে বড় করে অনেকগুলো ক্লাস নিয়ে কোনো লাভ নাই। আমি যে কটা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করিয়েছি, আর এর পরের যে ক্লাসে যে কটা অঙ্ক করাবো, সেই কটা অঙ্ক করলে ইভেন এখন অব্দি আমি যে কটা অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি, বা এই এটা নিয়ে তিন নম্বর ক্লাস হবে মনে হয়, এই 3টে ক্লাসে যে কটা অঙ্ক করানো হয়েছে, 3টে না 4টে ক্লাস হবে, যাই হোক যে কটা অঙ্ক করানো হয়েছে সেই কটা অঙ্ক যদি তোমরা ঠিক মতো প্র্যাকটিস করো, তাহলে গড়ের চ্যাপ্টারে এটুকু বলতে পারি, গড়ের চ্যাপ্টারে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যাই হোক আজকে ক্লাস এখানে শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো জানিও, যদি তোমরা উপকৃত হও ক্লাস থেকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। উপকৃত হলেই দিও, উপকৃত না হলে দিতে হবে না। আর যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, তোমার যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে যারা কম্পিটিটিভ লাইন নিয়ে পড়াশোনা করছে, তাদেরকে এটা শেয়ার করা যায় তো শেয়ার করে দিতে পারো। চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।